আমার স্বামীর সাথে সংসার জীবন এই ১৩ বছর হলো। সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমরা। আমার ভাবির ভাই ছিল ও। আমি এতটাই অন্ধ ছিলাম যে ওর আমার সাথে রিলেশন চলাকালীন একাধিক সম্পর্ক ছিল, তা জেনেও আমি ভুলতে পারিনি ওকে। বিয়েটা হয়েই গেল। এরকম সবার অমতে আমি বাসা থেকে পালিয়ে ওদের বাসায় চলে যাই। আমার ভাই রাজি ছিলেন না, তবুও কিছু করার ছিল না আমার। আমার শ্বশুর শাশুড়ি মেয়ে যেহেতু আমার ভাইয়ের বউ ছিল, তাই তারা আমার উপরে অত্যাচার করতে পারেননি। মিলনের সাথে ১৩টি বছর কাটিয়ে দিলাম। আমার দুজন কন্যা সন্তানও আছে আল্লাহর রহমতে। মিলন বিয়ের পরও বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলতো। আমি কিছু বললেই বলতো, কথা বললে কি জাত যায়, এরা তো ফ্রেন্ড, বউ তো তুমি। আমার ছোট মেয়ে হবার পর থেকেই মিলনের পরিবর্তন হতে লাগলো খুব। চাকরির সুবাদে ও থাকতো দূরে, প্রায় ১ মাস পর আসতো। আমি ওর মা বাবার সাথেই থাকতাম। এত কিছু ত্যাগ করেও শুধু চেয়েছি মিলনের মনের মতন হতে। এর মাঝেই হঠাৎ মিলন ঈদেও বাড়িতে আসলো না। আমি বারবার জিজ্ঞেস করাতে ও বলল ওর এক বোনের বাড়িতে। আমি, কোন বোন? তোমার একমাত্র বোন তো আমার ভাবি, আর কে? মিলন, আহা নিশি সোনা, এ আমার ধর্মের বোন, অনেক ভালো, তোমায় নিয়েও একদিন যাব। এরপর ওই মেয়ে আমাকেও কল দিল। একদিন কল দিয়ে বলে, ভাবি আমি বিথি। কোন বিথি? মিলন কিছু বলেনি? ওই যে আমাদের বাড়িতেও আসছিল। ও, ওই যে বোন, আমি, সেই ভালো আছেন? এরপর প্রতিনিয়ত কল দিত। মেয়েও বিবাহিতা, কথাও খারাপ লাগতো না। কয়েক মাস পর মিলনকে বললাম ওদের বাড়িতে নিয়ে যেতে। মিলনও রাজি হয়ে গেল। আমরা বিথিদের বাড়িতে গিয়ে দেখি মেয়ে আমার চেয়েও বড় হবে। কিভাবে এই মেয়েকে মিলন বোন বানায় বুঝলাম না, তবুও স্বামীর উপরে অন্ধবিশ্বাস আমি রেখেছিলাম। ২ দিন ছিলাম। হঠাৎ এক রাতে মিলন দেখি আমাদের রুমে নেই। গ্রামে এত রাতে ও কই যাবে, এই ভেবে ওকে ঘরে খুঁজতে লাগলাম। হঠাৎ এক রুম থেকে মিলনের হাসির শব্দ পেয়ে আমি রুমের সামনে গেলাম। আমি দরজায় কান পেতে শুনছি, ভিতরে শুধু মিলন না, ভিতরে কোনো মেয়েও আছে। আচ্ছা, এ বাসায় বিথি ছাড়া অন্য মেয়েও নেই। আর বিথির সাথে দরজা বন্ধ করে হাসাহাসি করার কি মানে? দরজার পাশের এক ভাঙা জানালা ছিল। আমি জানালার পর্দা সরাতেই যা দেখলাম, তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। রুমের ভিতরে বিথি আর মিলন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বিথি বলছে, নিশিকে তো চোখে হারাও, আমার দিকে তো তাকাবার সময়ই নেই। মিলন হেসে বলে, ওকে চোখে হারানোর কি আছে, বিয়ের আগে সুন্দর ছিল, এখন 2 মেয়ের মা, বুড়ি বুড়ি ভাব, ভালোবাসার কি বুঝবে। এই আমার বিশ্বাসের দাম দিল ওরা। আমি রেগে গিয়ে দরজা অনবরত ধাক্কা দিতে লাগলাম। মিলন দরজা খুলে বিথির দিকে তাকিয়ে বলে, দরজাটা দিলে কেন বিথি? আমি মিলনকে ধাক্কা দিয়েই বিথিকে থাপ্পড় দিলাম। বোন সেজেছে তাই না? বোন ভাইয়ের সাথে নোংরামি করতে গায়ে বাঁধে না? আল্লাহর ভয় নাই মনে? মিলন, নিশি কি শুরু করলা? আমি, তুই একটা কথাও বলবি না, একটাও না। তুই না বাবা হয়েছিস? এই প্রথম আমি ওকে তুই সম্বোধন করলাম। বুক ফেটে কান্না আসছে। এতদিনের তিল তিল করে জমানো সম্মান আজ ভেঙে চুরমার হয়ে গেল। মেনে নিতেও পারছি না, না মেনেও উপায় নেই। মেয়েরা জানলে কি ভাববে, এই বলে কাঁদতে কাঁদতে রুমে চলে আসলাম। সারা রাত মিলন আমার সামনেই আসেনি। মেয়েদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এখন যেখানে আমি আমার সন্তানদের খেয়াল রাখার কথা, সন্তানদের চোখে চোখে রাখার কথা, সে কিনা নিজের স্বামীকেই চোখে চোখে রাখতে হচ্ছে। আয়নার সামনে তাকিয়ে দেখছি নিজেকে। আচ্ছা মিলন, আমি বুড়ি হয়ে গেছি? কাকে ভালোবেসে হয়ে গেছি? তোমার সংসার সামলাতেই তো হয়েছি, তোমার বাচ্চারই তো মা হয়েছি। এর প্রতিদান তুমি এভাবে দিলে? ছোট্ট মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছি। ঘুমের ঘোরে মেয়ে খানিক বাদে তাকায়, আবার ঘুমিয়ে পড়ে। সারা রাত মনে হলো কোনো স্বপ্ন আমায় গ্রাস করেছে। বারবার কানে বাজছে আমি বুড়ি হয়ে গেছি। রাগে ক্ষোভে আমি সকাল হলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সবাইকে ডেকে বলে দেই যে বিথি আমার বরের সাথে অবৈধ সম্পর্ক করছে। আমার আস্থা ছিল বিথির পরিবার আর যাই করুক, এই ব্যাপারে সাপোর্ট করবে না। তবে তারপর যা শুনলাম, তা আমাকে আমার পায়ের নিচের মাটি নিয়ে গেল এক নিমেষে। বিথির মা উঠেই মুখের উপরে বলে দিলেন, মিলন তো বিথিকে বিয়ে করেছে, আমরাই সাক্ষী ছিলাম। আর 1 টাকা 2 টাকা নয়, 7 লক্ষ টাকার কাবিনে। মিলন বলেছে তুমিও মেনে নিবে। কি মিলন, বলনি? মিলন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিথির সাথে মিলনের বিয়ে হয়েছে।
আরও 2 মাস আগে, আর তা বাসার সবাই জানে। মিলন বলেছে আমায় রাজি করিয়ে বিথিকে বাড়িতে নিয়ে যাবে। তার মানে ঈদে এই কারণেই বাড়ি আসেনি মিলন। আমি এরপর আর মিলনের দিকে তাকাতে পারি না। আমি সন্তানদের নিয়ে একাই বের হয়ে আসি। গ্রামের সহজ সরল মেয়ের মনেও যে এত শক্তি আসতে পারে তা আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। আমার সন্তানরাই আমার শক্তি জুগিয়েছিল। ঘৃণা লাগতো খুব, যে ঘৃণা মিলনকে ভালোবাসার মানুষ থেকে এক নিমেষে ঘাতকে পরিণত করেছে। ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত হলে তা খুব ভয়াবহভাবে কাজ করে, তাকে খুন করতেও বাধে না। আমি আমার মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে এলাম। বাপের বাড়ি বলতে মা ভাবির সংসারে, আর ভাই দূরে থাকে। ভাইকে সব বলতে ভাই বলে দিয়েছে, মেয়েদের আর তোকে আমি চালাতে পারবো, ওর কাছে যেতে হবে না। মাথার উপরে ভাই তখন বিশাল আসমানের ন্যায় ছায়া হয়েছিল, আর সন্তানরা ছিল আমার শক্তি। আমার লক্ষ্য ছিল যে কিছুর বিনিময়ে ওই লম্পটটাকে শাস্তি দেয়া। ভাই কড়া গলায় ভাবিকে জানিয়ে দেয়, আমার বোনের দিকে যে তাকায়নি সে ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, লম্পটের একটা ব্যবস্থা করতেই হবে। আমিও আমার ভাইয়ের কথার বিরোধ হইনি। কার জন্য হব, যে কিনা আমার সাজানো সংসার এভাবে নষ্ট করে দিল। মেয়েগুলো কেমন বিষণ্ণ মনা হতে রইল। বাবা মরে গেলে এক, আর যার বাবা তার মাকে এভাবে প্রত্যাখ্যান করে সেই মেয়েগুলো তো বেঁচেও মরে গিয়েছে। আমি ভাবলাম মিলনকে ডিভোর্স দিয়ে দিব, তবে তার আগে ওর বিরুদ্ধে প্রতারণার মামলা করব। তাই করেছি। ভাবি নিজেও ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষ নিয়েছিল। মামলা করার পরপরই পুলিশ ওকে নিয়ে যায়। 3 দিন জেলেও থাকে, আর ওর চাকরিও চলে যায়। যে মোনাজাতে ও একদিন ছিল দোয়ায়, সেই মোনাজাতে কত কেঁদেছি ও শাস্তি পাক। জেলে যেদিন দেখতে গেলাম মনের ভিতরে হু হু করতে রইল। আমি তার চোখে কোনো অনুতপ্ততা দেখিনি, বরং তার ছিল আমার প্রতি ক্ষোভ। তার চাকরি যাবার কারণ হলাম আমি। শুধু জিজ্ঞাসা করেছিলাম, বিথিকে ছাড়বে? আমার টাকা লাগবে না, আমি কাজ করে খাওয়াবো তোমায়। সে প্রতি উত্তরে আমায় বলেছিল, সম্ভব না, চাইলে তুমি আমায় ছেড়ে দিতে পারো। ওই সম্ভব নয় কথায় মন থেকে আমার আর ওর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয়। আমি ওকে মন থেকে আর স্বামী মানি না, কখনোই পারবও না। বাসায় এসে ভাবতে থাকি, আমার অনেক কাজ, মেয়েদের পড়ার ব্যবস্থা করা, দরকার হলে আমি গার্মেন্টসে যাব, তাও মেয়েদের শিক্ষিত বানাবো, যাতে আমার মতো অবস্থায় পড়লে দিক বেদিক হতে না হয়। সকালে ভাবির কণ্ঠ শুনে ঘুম ভাঙে আমার। দরজায় কান পেতে শুনি ভাবি মিলনের সাথে ফোনে কথা বলছে। তখন বুঝতে বাকি নেই মিলন জেল থেকে ছাড়া পেয়েছে। ভাবি বারবার বলতেছিল, পুরুষ হলে যে জেল খাটিয়েছে তার দিকে মুখ ফিরিয়ে তাকাবি না। আমি চাইলেই আমার ভাইয়ের কাছে বলতে পারতাম, বলিনি। আমি চাইনি আমার জন্য আরেকটি সংসার নষ্ট হোক। কিছুদিন পরই ভাবি আমার সাথে খারাপ আচরণ করতে থাকে। তার সংসারে আমরা বোঝা, এমনই বলতে থাকেন। 3 জন মানুষের খাবার জোগাতে সে হিমশিম খাচ্ছে। যেখানে ভাইয়ের বাসায় আমি কাজের বুয়ার মতোই সারা দিন পরিশ্রম করতাম। চিন্তায় কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে ঝিমাতাম, মাথায় কাজ করতো না। একজন মানুষ 38-40 বছরে এসে যদি বোঝে তার পিছনের বছরটাই বৃথা, তখন তার ইহকাল নরক হয়ে যায়। আমারও তাই হয়েছে। দিন দিন ভাবি আমার মেয়েদের সাথেও খারাপ আচরণ করতে থাকে। আর তার চেয়েও কষ্টের হলো মিলন যে বিথিকে বিয়ে করবে তা আমার ভাবিও জানতো। কথায় কথায় সবই জেনেছি। এত বড় শত্রুর কাছে থেকে কি হবে। আমি মেয়েদের নিয়ে শ্বশুর ঘরে চলে আসি। আমি পদে পদে বুঝেছি মেয়েদের নিজেদের পরিচয় না তৈরি করলে পিং পং বলের মতো এ দুয়ার ও দুয়ার লাথি খেয়ে গড়ায়। না আছে আমার বেশি শিক্ষাগত যোগ্যতা, না আছে চাকরি করার ক্ষমতা। ডিভোর্স দিলে আমি কি করে থাকবো মেয়েদের নিয়ে? তখন হয়তো মেয়েদের সৎ মায়ের কাছে থাকতে হবে। আর আমি চাকরি করতে গেলেও ধোকা খাবো, নয় মেয়েদের চিন্তায় রাস্তায় পড়ে মরে থাকবো। বেশি হলে আবার আমার বিয়ে দিয়ে দিবে। আমার মেয়েদের দীর্ঘ নিঃশ্বাসে আমি শেষ হয়ে যাব। সবাই বলবে মেয়ের মা নষ্ট না হলে বিয়ে করে কিভাবে, আর যার মা বাবা এমন তার মেয়েদের কেউ বিয়ে করবে না। ভাবলাম এদের বিয়ে দিব কি করে, তাই শ্বশুর ঘরে আমি খড়কুটো আগলে রইলাম। মনে চিন্তা ছিল মেয়েরা লেখাপড়া করে বিত্ত হলেই আমি চলে যাব দূরে কোথাও। এদিকে মিলনের নতুন শ্বশুরবাড়ির লোক তাকে চাকরি দিয়েছে, তাতে বিথি এখন সবার পছন্দের বউ। আমার শাশুড়ি এসে আমার মাথায় হাত রেখে বলেন, শোন, মহিলাদের এমন দেমাগ থাকতে হয় না, ছেলে মানুষ এমন করেই, মেনে নে।
মাঝে মাঝে কল দিস, মায়া না থাকলে পুরুষ মানুষকে বাধা যায় না। আমার গা গুলিয়ে আসে, কানে বাজতে থাকে আমি বয়স্ক হয়ে গেছি। উনুনের পাশে হলুদ কুকারে বসে ঝিমাই। মিলনকে আমার অমনি এক পশু মনে হয়। শাশুড়ি ফোনটা এনে হাতে দিয়ে বললেন, দে কল দে, ও টাকা পয়সা না দিলে চলবি কী করে। মিলনকে কল দিলাম। এত মাস পর আমার কল পেয়েও ও আমার সাথে খারাপ আচরণ করেনি। শত হলেও এককালে ভালোবেসেছিল। 13 বছর সম্মান করেছি ওকে। আর যাই হোক, ওর সন্তানের মা আমি। এতদিন পরে কল দিলে জেলে নিবে নাকি আবার? আমি হেসে বললাম, না, সেই ক্ষমতা আমার নেই। মেয়েদের জেদ দেখানোই ভুল। বিয়ে যখন করেছো তা তো আর মুছে ফেলা যাবে না। এখন আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে। তুমি বাড়িতে না আসো ঠিক আছে, তবে সন্তানদের লেখাপড়ার খরচ চালিও। মিলন বলল, নিশি আগে বুঝলেই হতো। আমি তো তোমাদের স্থান আগের মতোই রাখতাম। আমার ঘৃণায় চোখের জল টপ টপ করে ঝরতে থাকে। একবার যদি অনুতপ্ত হতো, একবার যদি ভুল স্বীকার করতো, আর কিছুই চাওয়ার ছিল না আমার তখন ভিতর থেকে কান্না দমকা বাতাসের মতন বের হয়ে আসছে। ওর ভিতরে কোনো অনুতপ্ততা নেই, না আছে অপরাধবোধ। আমি মুখের শাড়ির আঁচল গুজে কথা বলছি। মিলন বলল, আমি তোমার উপরে কোনো অবিচার করব না, কালই টাকা পাঠাবো। তবে একটা শর্ত, তুমি তোমার ভাইয়ের সাথে আর যোগাযোগ রাখবে না। আমি জানি আমার প্রতি যত ক্ষোভ সেই তৈরি করে দিয়েছে। আমি তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বললাম, না, রাখবো না। কারণ আমি যদি আমার ভাইয়ের সাথে তেমন যোগাযোগ রাখি তাহলে তোমার বোনের সংসার টিকবে না। ওপাশ থেকে আর কথা আসে না, একদমই আসে না। মনে মনে বললাম, এর চেয়ে আর কি অবিচার আছে। সব মুখ বুজে মেনে নিচ্ছি আমার সন্তানদের জন্য। আজ ওরা না থাকলে মরেই যেতাম। কি আছে আমার বাঁচার অবলম্বন? শুধুই ওরা দুজন। বাঁচতে টাকা পয়সা কিছুই লাগে না। একটি মেয়ের শুধু পাশে চরিত্রবান একজন স্বামীর হাত থাকলেই হয়। আমার যে তাই নেই। মেয়ে দুটো মুখ গম্ভীর করে রাখত। বড় মেয়েটা বাবা বলতে পাগল ছিল। আজকাল বাবাকেও ভয় পায়। হঠাৎ একদিন সকালে মিলন বিথিকে নিয়ে হাজির। দরজার আড়ালে দাঁড়িয়ে আছি আমি। যে মানুষটার জন্য নতুন শাড়ি চোখে কাজল পরে অপেক্ষা করতাম, আজ তার ডান পাশে দাঁড়ানো বিথি। গোলাপি শাড়ি, মাথায় ঘোমটা পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। অভয় হয়ে আজ সবচেয়ে ভরসার জায়গা তার স্বামী। আমার শ্বশুর শাশুড়ি হাসি মুখে ঘরে তুলছে। এখন বুঝলাম এতদিন তাদের খেদমত করেও মন পায়নি। শাশুড়ি মা বিথির দুগালে হাত দিয়ে আদরের ন্যায় বললেন, একদম পুতলা বউ। শুনতে পেলাম বড় মেয়েটা হেসকি তুলে কাঁদছে। একের পর এক মানুষ আসছে নতুন বউ দেখতে। বলতে গেলে কয়েক বছর এগুলো আমার বড় মেয়ের বিয়ের প্রপোজাল আসবে, সেখানে তার বাবা বউ নিয়ে এসেছে। আমি জানি আমার মেয়েদের বুকের ভিতরে জমানো দাগ কেউ সারাতে পারবে না। ছোট মেয়েটার জ্বর, তার বাবা মেয়ের মাথায় হাত দিয়ে দেখছেন। এরই মাঝে বিথি এসে মিলনকে বলল, আপনি এখানে? আমি নতুন এলাম, একা একা বসে আছি, চলেন কথা আছে। মিলন অনিচ্ছাকৃত চলে গেল। আমি জানি আমি মেয়েদের রেখে চলে গেলে এই দুনিয়ায় ওদের আপন বলতে কেউই থাকবে না। পাশের রুম থেকেই বিথির হাসির শব্দ ভেসে আসে। আমার স্থান হয়েছে আমার মেয়েদের কক্ষে। 13 বছর যে কক্ষে আমাদের কত স্মৃতি রয়েছে, আজ সব বিসর্জন দিয়েছি। মনে আবেগ যেখানে কবর দিয়েছি সেখানে রুম তো সামান্য জিনিস। পুরুষরা কি ধাতু দিয়ে গড়া হয় যে রুমটার প্রতিটা কোণায় আমার স্মৃতি জড়ানো। মিলন কি করে অন্য মেয়েকে সেই একই জায়গায় বসায়? আমি মরিনি, জ্যান্ত মানুষের সামনে কি করে অন্য মহিলাকে একইভাবে ভালোবেসে কাছে টেনে নেয়। তাদের হাসির শব্দ বেড়েই যাচ্ছে, সাথে বাড়ছে আমার বুকের ভিতরের ক্ষতর ব্যথা। ছোট মেয়েটা জ্বরের ঘোরে বলে উঠছে, আম্মু আমায় রেখে যেও না আম্মু। মেয়েকে বুকে শক্ত করে আগলে নিয়ে বলতে থাকলাম, মরলে একসাথেই মরবো, বাঁচলেও একসাথে। আমার পাওয়া প্রতিটা ক্ষতের দাম তোরা দিস মা। নিজের পায়ে দাঁড়িয়ে আমার সম্মান রাখিস। রান্নাঘর থেকে উচ্চ স্বরে আমার শাশুড়ি আমায় ডাক দিয়ে বললেন, বড় বউ, পোলাওটা দেখো তো ঠিক হয়েছে কি না। আমার কাছে এ বাড়িতে এক মরা বাড়ির মতন। মরা বাড়িতে কেউ শোক রেখে পোলাও রান্না করে। মানুষ সিনেমার অভিনয়কেও হার মানায়। হার না মানালে 13 বছর যাকে বৌমা বলে সম্বোধন করত, আজ তা এক ঝটকায় বড় বউ হয়ে গেল। কি অদ্ভুত দুনিয়ার খেলা। খাবার সব পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম। কোন পাপের শাস্তি পাচ্ছি জানি না আমি।
শাশুড়িমা কথায় কথায় ঝাড়ি তুলে ডাক দেন। আজকাল আমার বিরুদ্ধে নানান অভিযোগ, তার কারণ আমি তার ছেলের চাকরি নষ্ট করেছি, আর ওই বউ চাকরি দিয়েছে। ছেলে খুশি যেখানে, সেখানে তার মা বাবা সুখ খুঁজে পান। আমার মতন বউ মরলে আরও বউ পাবে। বরং শাশুড়ি আমার পক্ষ নিলে অবাক হতাম। যেখানে আমার বরই গিয়েছে, এখন আমার সংসারও যাবে বুঝে গিয়েছি। বিথি এসে বলে, আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, তুমি আমায় নাম ধরে ডেকো। আপা ডেকো না, মনে মনে ইচ্ছে হচ্ছে মেরেই ফেলি। এ বোন আমার লাগবে না। আমি অভিমানেই আমার রুম ওদের ছেড়ে দিলাম। মিলন আমার সামনেই বিথির হাত ধরে হাসে, রুমে গিয়ে আড্ডা দেয়। মেয়েদের ছোটো মা বলতে বলে। ওর একটুও কষ্ট হচ্ছে না। রাতে রুম থেকে অল্প স্বরে গান ভেসে আসে, আমার চেনা গান। মিলনের বুকে মাথা রেখে কতবার ওর গলায় এ গান শুনেছি, খুব জানতে ইচ্ছা করে। তুমি কি সেই আগের মতো আছো? আজ একই সুরে একই গান। মিলন অন্য কাউকে বুকে নিয়ে গান শোনায়, কাঁথা মুখে পুড়ে কাঁদছি। বুক ভারী হয়ে আসছে, ছটপট করতে করতে উঠে বসি। জুই আঁচল ধরে বলে, মা এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি, বাইরে। জুই, আমি আসি? একা ভয় পাবে না তো? না মা, তুই যাবার পাশে থাক, দেখ ওর জ্বর বাড়ে কি না। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হেসকি তুলে কাঁদছি। এখন আমার আর রাতে ভয় করে না। আগে কত ভয় পেতাম। মিলন থাকলে ও আমার সাথেই নামতো, বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে জুই মামা করে ডাকতে রইল। চোখে পানির ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়েগুলো আমার চোখের আড়াল হতে দেখলেই ভয় পায়। ভাবে হয়তো মা বুঝি শোকে মরে যাবে। মাঝে পাথর হয়ে গিয়েছে। জুইকে নিয়ে ঘরে এলাম। মিলন ওপাশের রুম থেকে বলে উঠল, নিশি বাইরে যাবে? আমি আসবো। আমি না বলতে নিলে শুনতে পাই বিথি বলে, থামেন, সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না। মিলন কিছুই বলতে গিয়েও যেন থেমে গেল। খানিক বাদে বিথি অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। পাশের কক্ষ থেকে শাশুড়ি সরু গলায় শ্বশুরকে বলছেন, নতুন বউয়ের লজ্জা শরম কম, দেখেন কিভাবে হাসে। বিছানায় গা এলিয়ে দিয়ে যেবার কপালে হাত বুলিয়ে দিলাম। যেবার শান্ত গলায় জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদতে গিয়েছিলা তাই না? আমি জেবাকে বুকে টেনে নেই। খুব জানতে ইচ্ছে হয়, মিলন যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম, কি বলতে তুমি? আমায় কি রাখতে সংসারে? নিশ্চয় না। মেয়েরা এসব পারে না। মেয়েদের অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা, কখনো বিথিকে বুকে টেনে হুট করে বুক ভারী হয়ে আসে না ওর? নিজের বিবেককে কখনো ছোট মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? বিথির মাঝে কখনো আমায় দেখে না? নাকি পশু আরও সমান, শুধু চায় শিকার আর তাজা মাংস? আজকাল লজ্জাও নেই মিলনের। মা বাবার সামনেই বউয়ের হাত ধরে কথা বলে। আর এক সময় আমি শিখিয়েছিলাম ভদ্রতা কী, নম্রতা, সম্মান কী। আজ আমার খারাপ লাগে না। মিলন তার বউকে নিয়ে আমার পাশের রুমেই থাকে, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আর আমার সেই মিলন মনেই হয় না, পরপুরুষ বলে মনে হয়। রুমে আমি আর ভালোবাসার ঘ্রাণ পাই না। পরপুরুষ আর লম্পটের বিকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে, গা গুলিয়ে বমি পাই। পরপুরুষ আর তা যাই করুক, আমার কি। তবে মাঝে মাঝে বুকে ব্যথা হয়, মাঝে মাঝে চোখ ভারী হয়ে আসে, মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয়। এই ভেবে জীবনের প্রথম পবিত্র মন দিয়েই ভুল মানুষ চিনলাম। আফসোস হয় যদি নিজের পায়ে দাঁড়াতাম। আজ উচিত জবাব দিয়ে মন ঠান্ডা করতাম। দুদিন বাদে মিলন আমার কাছে আসে, ছুতো পেলে হাত ধরে, আগের মতো বাহানা খোঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এড়িয়ে চলি। একদম এড়াতে না পারলে বিথিকে ডাক দিই। যাকে ঘৃণা মন থেকে এসে যায় তার প্রতি আর মায়া অনুভূতি কাজ করে না। বিথিকে রেখে মিলন কাজে যায়, দরকার ছাড়া আমরা কথা বলি না। এক সময় মিলনের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো আমার। আজ মানুষটা পাল্টেছে, পাল্টেছে গলার স্বর। আজ আর আমার কণ্ঠ ভালো লাগে না মিলনের। ফোন কল শূন্য থাকে, কল দিলেও বাচ্চাদের চায়, তারা কথা বলে না। বড় মেয়ে দু এক লাইন বললেও ছোট মেয়ে খুবই অভিমানী, একেবারেই কথা বলে না। বিথির কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো, তবে আমার আর কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান দিয়ে দেখি বিথি কি এমন সুন্দর যা আমার ভিতরে নেই। মেয়েদেরকে জিজ্ঞেস করি, মা বল তো, আমি ফর্সা নাকি তোর ছোটো মা? বড় মেয়ে টপ টপ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিত, আর ছোটোটা মুখের উপরেই বলে দিত, ওই মহিলারে মা বলতে যাব কেন? ওই মহিলা তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এর মাঝে বিথি এসে বলে, চলো তোমাদের গোসল করিয়ে দেই। বড় মেয়ে উঠে বলে,
আমি মায়ের সাথে করব। বিথি মুখ বাঁকিয়ে বলে, এত বড় হয়েছ এখনও মায়ের সাথে কি? ছোট মেয়ে বলে ওঠে, বলে আপনার কি তাতে? বিথি উঠে মেয়ের গালে চর বসিয়ে দেয়। আমি তখন রাগ আর সামলাতে না পেরে বলি, দেখো বিথি, মেয়েদের গায়ে আমি কখনোই হাত তুলি না, তুমি খবরদার এটা করবে না। বিথি রাগান্বিত হয়ে বলে, শাসন করতে জানতে হয়, আমি, সে অধিকার নাই তোমার। বিথি কেঁদে কেঁদে মিলনকে কল দিল। মিলনও রাগ করেছে বিথিকে। মেয়েদের গায়ে মিলনও হাত তোলেনি কখনো। এর মাঝেই এক অচেনা নম্বর থেকে বারবার বিথিকে কল দেয়। বিথি লোককে ঝাড়ি দিয়ে বলে, পারলে আসেন সামনে, কিছু করতে পারবেন না। আমার অবাক লাগে কাকে এমন বলে। বিথির অগোচরে আমি ওর ফোন থেকে নম্বর দিয়ে কল দিলাম। পরে জানতে পারি সে বিথির প্রথম বর। তার সাথে 18 বছর ঘর করে পালিয়ে আসে, পরে ডিভোর্স দিয়ে দেয়। এরাও মেয়ে যে নিজের ঘর ভাঙে, সে কি করে বুঝবে কারো ঘর ভাঙার কষ্ট? এই মেয়েদের জন্যই মেয়েদের শত্রু মেয়েদেরই বলা হয়। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে বললাম আসতে। আমি জানি না আমি ভুল করেছিলাম নাকি রাগ ক্ষোভ আমায় অবুঝ করে তুলেছিল। চাইতাম ও চলে যাক আমার চোখের সামনে থেকে দূরে। বিথিকে সহ্যই হয় না আমার। কথা বলার পরের দিনই লোক বাসায় এসে হাজির। আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারিনি। তারাও জেনে যায় তাকে আমিই ঠিকানা দিয়েছিলাম। পরের দিনই মিলন এসে আমার সাথে রাগারাগি করে। বিথিকে তার কাছে নিয়ে যায়। যাক, তাও ভালো, এই ভেবেই শান্তি পাচ্ছি, ওকে সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েক দিনের মাঝেই অসুস্থ হয়ে বিছানা নেন। তখন কোনো বিথি এসে সেবা করেনি। তখন আমি ছিলাম তাদের একমাত্র অবলম্বন। প্রায় 3 বছর হয়ে গেল। ধীরে ধীরে মিলন কল দেয়া অফ করে দিল, সাথে টাকা দেওয়াও। শুনলাম ওদের ছেলে হয়েছে। 18 বছরেও যার বাচ্চা হলো না, এখানে 3 বছরে বাচ্চা, তাও ছেলে। মিলনের কত ইচ্ছে ছেলের গলায় বাবা ডাক শুনবে। আল্লাহ তাও পূরণ করে দিল। আমি সেলাই মেশিনে কাজ করা শুরু করি, তা দিয়েই সংসার চালাই। শ্বশুরও মারা যায়। কয়েক বছর বাদে মিলন এসেছিল। কি রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। মিলনের মা বলে দিয়েছে আর আমাদের খোঁজ নিতে হবে না। শাশুড়ি দেরি হলেও বুঝেছিলেন আমার গুরুত্ব, তাই মিলনের মুখের উপরে বলে দিল, তোর বাবা তো চলেই গেছে, আমি আমার এই নাতনিদের নিয়েই কাটিয়ে দেব। আমার যা আছে তা এদেরই দিয়ে যাব। আমার কাছে এসে মিলন হাত ধরে ক্ষমা চায়। আমি বলি, মাপ চাইবার কিছুই নাই, তুমি আর এসো না এ বাড়িতে। আজ আমার ছোট কাপড়ের দোকান আছে, তা দিয়েই চলে যাবে। ডিভোর্স আমি দিব না, তাতে মানুষ আমায় খারাপ বলবে, কথা বের করবে। তুমি চাইলে দিতে পারো। মিলন চুপচাপ ছিল, একটা কথাও বলেনি। আমি ঘৃণায় ওর চোখের দিকেই তাকাইনি। অভিমান নিয়ে না খেয়ে চলে যায়। চেহারায় অনেক চিন্তার ভাঁজ। আমি লক্ষ্য করেছি, ভুল মানুষকে কত নিচে নামিয়ে দেয়। পাপ মানুষকে করে আপনজন হারা, ঘর হারা। একদিন ভোর রাতে মিলনের কলে আমার ঘুম ভাঙে। আমি ঘুমের মাঝে রিসিভ করলাম ওর কান্নার শব্দে। আমার ঘুম ভেঙে যায়। এই প্রথম ওর কান্না শুনতে পাই। ঘুম চোখেই বললাম, কাঁদছো কেন, কি হয়েছে? মিলন কাঁপা স্বরে বলল, নিশি, আমায় ক্ষমা করে দিয়েছো? আমি, এত রাতে আবার কি শুরু করলে? মিলন, নিশি, আমার শরীরে বড় রোগ জমেছে, মাকে জানিও না। আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারি না। আমি, বিথি কই? মিলন, ও ছেলেকে নিয়ে বাপের বাড়ি। খালি সন্দেহ করে, ইচ্ছা করেই সন্দেহ করে আমায়। এ অবস্থায় রেখে চলে গেল। বলছে আমায় ডিভোর্স দিবে। দেখ, আমার আর কিছুই ভালো লাগে না। আমি, তোমার তো একজনকেই বেশি দিন ভালো লাগে না। আমি ক্ষমা করে দিয়েছি অনেক আগেই। তবে তুমি বাড়িতে আসলে আমি মেয়েদের নিয়ে চলে যাব। আমি আর নতুন করে তোমায় নিয়ে ভাবতে চাই না। তুমি মরে গেছো সে রাতেই, যে রাতে আমি তোমার চোখে বুড়ি হয়ে গেছিলাম। তুমি মরে গিয়েছো সেই রাতেই, যে রাতে আমার সাথে প্রতারণা করেছিলে। মরে গিয়েছো সেদিনই, যেদিন নিশ্চিন্তে বিথিকে বুকে নিয়ে ঘুমালে। জানো মিলন, ভালোবাসা শুধু চেহারার মোহ না। আমি কখনো তোমার মাঝে সে তফাৎ দেখিনি, কারণ আমি এক নজরেই দেখেছি। যার পরিবর্তন আমার চোখে লাগেনি। আজ আমিই সেবা করতাম, দরকার হলে অন্যের বাসায় কাজ করে সেবা করতাম। সেই পথ তুমিই নষ্ট করেছো। তুমি নিজের বাড়িতে আসতেই পারো, তবে আর আমার বর হিসেবে আসবে না। এই কয়েকটা বছরে বাস্তবতা আমায় আর কিছু দেখ বা না দেখ অনেক কঠিন হৃদয়ের অধিকারী করে দিয়েছে। হরহর করে বুক থেকে জমে থাকা কথা বলে দিলাম।
আমি শুধু অপর পাশ থেকে কান্নার শব্দই শুনছি। মিলন সরু গলায় বলল, একবার ভাবা যায়? আমি ওর মতোই কঠিন গলায় উত্তর দিলাম, সম্ভব না, চাইলে ডিভোর্স দাও। এত বছর পর কথা ফিরিয়ে দিতে পেরে যেন মন হালকা হলো। বাইরে বৃষ্টি হচ্ছে, জানালা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছি। টের পাচ্ছি যেন বুকের ভেতরে জমা কষ্ট এভাবেই ঝরে যাচ্ছে। এরপর অনেক দিন পার হয়ে গেল, মিলনের সাথে আর যোগাযোগ নেই। আমার শাশুড়িও মারা গিয়েছেন, দেখতেও আসেনি মিলন। বড় মেয়েটা মাস্টার্সে ভর্তি হলো। আমার জীবনে অতৃপ্ততাটুকু আমি আমার মেয়েদের দিয়ে পূরণ করতে চেয়েছি। আমার মেয়েরা আমার মতো হয়নি, তাদের গায়ে লম্পটের রক্ত থাকা সত্ত্বেও তারা দুজনেই মায়ের কষ্ট বোঝে। তারা তার মায়ের মতো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেয় না। যখন এসব ভাবি পূর্ণতায় আমার বুক ভরে ওঠে। বড় মেয়ের বিয়ে হলো 1 বছর হলো, ছোট মেয়ের সাথেই কেটে যায় দিন। হুট করেই সেদিন অনেক বছর বাদে বিথির প্রাক্তন বর কল দিল আমায়। খুব আনন্দ নিয়ে বলতেছিল বিথি তাকে কল দিয়ে কেঁদেছে, বারবার ক্ষমা চেয়েছে। তার যে ছেলে সন্তান হয়েছে সে কথা বলতে পারে না। কথাটা শুনে বুকের ভেতরে চাপা পড়া আগুনটা জ্বলে উঠল। ছেলের মুখে বাবা ডাকটা শোনায় যে খুব শখ ছিল মিলনের। মিলনের কথা আর জানতে চাইনি। আমি জানি না ও বেঁচে আছে কি না, তবে আমি জানি রাতভর জমা কারো দীর্ঘ নিঃশ্বাসের স্তূপের ভার এড়িয়ে কেউ সুখী হতে পারে না। আমি চাই মিলন বেঁচে থাকুক, একটিবার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হোক। মরে গেলেই তো সব শেষ। কারো মোনাজাতে রাতের পর রাত চোখের জলের মূল্য দিতে হলেও ওকে বেঁচে থাকতে হবে। সাঁতার না জানা পথিক যেভাবে জালে পড়ে দিক বিদিক ছুটে বেড়ায় ঠাঁই না পেয়ে, ও আমৃত্যু হাসপাস করবে এভাবেই। আমি জানি কোনো না কোনো সময়ে মানুষের আবেগ আর কাজ করে না। তখন বিবেকের দরজা খুলে অতীতের ভুলগুলি তীরের মতো ছুটে একে একে বুকে বেঁধে। এ ঘায়েল খুব যন্ত্রণাদায়ক। আমি এখন শান্তিতে ঘুম দেই, আমার বুক আর খাখা করে না। আমি মনে প্রাণে জানি বিথির অনেক রাতই এখন নির্ঘুম কাটে। আমার সন্তানরা যখন মা বলে ডাকে বুকের ভেতরে প্রশান্তির বাতাস বয়ে যায়। বিথি তখন মা ডাক শুনতে না পেয়ে ছটপট করে। আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না, তেমনই সবার কর্মের ফল পায়ে পায়ে শোধ করে দেন। মানুষ শারীরিকভাবে মরে ভুল করে, মানসিকভাবেও কারো কাছে মারা যায়। মিলন আমার কাছে মৃত, একটা ভুল আমার কাছে ওর মৃত্যু ঘটিয়ে দিল। কত স্বপ্ন ছিল, কিছুই পূরণ হয়নি। এক দালানে বৃদ্ধ সময়ের সঙ্গী হব বলে প্রতিজ্ঞা করেছিলাম, সবটাই স্মৃতি। মাঝে মাঝে জিজ্ঞেস করি আল্লাহকে, সবই যদি শেষ হবার শুরু হলো কেন তবে? সান্ত্বনা আমি পাই, খুব পাই। সব কর্মই যদি ভালো হতো, কর্মফল ভোগ করতো কে? বড় মেয়ে জুই তার জামাই রাফিকে নিয়ে বেড়াতে এলো। নতুন জামাই হয়েও ছেলেটা যখন আমার কাছে এসে বসে, বলল, মা আপনি কোন মাছটা বেশি পছন্দ করেন? আমি কিছুটা আমতা আমতা করে বললাম, রুই মাছ। নিজের ছেলের মতো বাজারে গিয়ে আমার পছন্দ অনুযায়ী মাছ নিয়ে এলো। আমি আর জুই মনের আনন্দে রুই মাছ রান্না করছি। মাছের ঘ্রাণ সারা ঘর মোমো করছে। ছোট মেয়ে জেবা উনুনের কাছে এসে হেসে হেসে বলল, মা জানো ভাইয়া কি করতেছেন? আমি জেবার দিকে তাকিয়ে বললাম, কি করছে? আমার পড়ার টেবিলটা ভেঙে গিয়েছিল না, ওটা মিস্ত্রির মতো মেরামত করছে। আমি জুইয়ের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর মুখে বললাম, এই জামাই মানুষ কী সব করে, যা বারণ করে গিয়ে। কি ভাববে বলতো? জুই উনুন থেকে পাতিল নামাতে নামাতে বলল, কি ভাববে, বাদ দাও তো, ও অমনই। আমার ছেলে না থাকার আফসোস ভুলে গেছি। সবাই একত্রে খেতে বসেছি। রাফি ঘরের বাইরে চেয়ার পেতে বসে বলল, জুই যেবার টেবিলটা তো মৃত্যুবরণ করেছে, কয়েকদিনের মাঝেই নতুন টেবিল আনতে হবে। আমায় মনে করিয়ে দিও, পরের সপ্তাহে টেবিল নিয়ে আসবো। ছেলেটা ঘরের জামাইয়ের চেয়েও ছেলে হয়ে উঠেছে, খুব মিশুক, তাই আপন করতে সময় নেয়নি মোটেও। খাবার খেতে নেওয়া মাত্রই মাছের মাথাটা আমার থালায় তুলে দিয়ে বলল, মা মাছের মাথা মাকেই খেতে হয়। আপনার এখন বেশি পুষ্টির দরকার। আপনার যখন যা খেতে ইচ্ছা করবে আমায় কল দিয়ে জানাবেন। আপনি তো জানেন আমি জন্মের পর মাকে দেখেছি 4 বছর। তার চেহারাও মনে নেই আমার। যে আমার দুনিয়ার আনলো তার চেহারাই মনে আসে না। কি অদ্ভুত তাই না? আমি আপনার মাঝে তাকে দেখতে পাই। রাফির কথা শুনে ভাত গলা থেকে নামছে না। ভিতর থেকে খুব কান্না কাল বৈশাখী ঝড়ের মতো ধেয়ে আসছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, খাও তোমরা, আমি ডালের পেয়ালা নিয়ে আসি। ভাবি আমরা যা হারাই আল্লাহ আমাদের তার 1000 গুণ ফিরিয়ে দেন। সেদিন মরে গেলে এত সুখ হয়তো দেখাই হতো না।
পাশের রুমে দাঁড়িয়ে কাঁদছি। মাঝে মাঝে কান্না চাপিয়ে রাখা যায় না। আজকাল কান্নার উপরে কোনো জুলুম করতে পারি না আমি। কান্না আসলে চাপিয়ে রাখি না, কাঁদি, হালকা হই। জেবা জুইকে বলছে, বুবু আমি জানি মা ডাল আনতে যাবার ছুতোয় কান্না করতে গেছে। জুই মা মা বলে দুবার ডাক দিলে আমি চোখ মুছে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়ে চেঁচিয়ে বলি, আসছি। আস্তে আস্তে শুনছি রাফি জুইকে বলছে, খাবার কম খাও কেন, বেশি নাও, না খেলে ব্রেন কাজ করবে কিভাবে? চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নিজের আলাদা পরিচয় হোক তোমার, তাই আমি চাই। জুই রাগান্বিত হয়ে বলে, চাকরি ভালো লাগে না। রাফি ভাত মুখে তুলতে তুলতে বলে, তাহলে দিনরাত রান্নাঘরে কাজে লাগিয়ে দিব? জেবা আজ থেকে ওকে বুয়া বলে রাখবা। জেবা অট্টহাসিতে মেতে ওঠে। ওদের এমন দৃশ্য দেখে মন শান্তিতে পূর্ণ হয়। ভাবতে থাকি, যে বর তার স্ত্রীর আলাদা পরিচয় তৈরিতে উৎসাহ দেয় সে আর যাই হোক মিলনের মতো কাপুরুষ নয়। পূর্ণিমার রাত, গ্রামে বিদ্যুৎ যায় বললে ভুল হবে। আসে মাঝে মাঝে। হ্যারিকেনের আলোয় উঠোনে পাটি পেতে বসে আছে রাফি, জুই, জেবা। পেয়ালায় মুড়ি গুড় সাজিয়ে নিয়েছে। আমি কিছুটা দূরে আবডালে। গানের কলি খেলছে ওরা। দুই বোন এক দলে আর রাফি আলাদা দলে। জেবা খানিক বাদে বাদে বলছে, ভাইয়া আপনি চিটিং করেন, এত দুর্নীতি করলে খেলা পণ্ডুল করে দিব। কই চিটিং করলাম? তুমি কি দুদিকের লোক নাকি? জেবা অভিমানের সুরে বলে, চিটিংই তো। আপনি সুর ঠিক রেখে মনের ইচ্ছা মতো গান বাজিয়ে গাইছেন। এই গান আমি জীবনেও শুনিনি। রাফি হাসে, হাসতে হাসতে বলে ওঠে, তা আপা আপনার জীবন খান কত বড়। একে একে গান আগায়, আকাশের চাঁদটা মাঝে মাঝে নারিকেল পাতার আড়ালে লুকায়। আমি ফাঁকে ফাঁকে রাফিককে গান মনে করিয়ে দেই। খোয়া দিয়ে গান গাইতেই হবে রাফির, পারলেই জয়ী হবে ও। জুই, জেবা মুখে চিকচিক হাসি নিয়ে 1 2 গুনতে থাকে। রাফি ব্যাকুলভাবে গান মনে করতে থাকে। রাফিকে হারাবার খুব নিকটে এসে দু বোন খুশিতে মেতে ওঠে। 8 গোনার সাথে সাথে আমি বলে দিলাম, বাবা গাও খোয়া দিয়ে, খুব জানতে ইচ্ছে করে। রাফি গান মনে করতে পেরে আনন্দের জয়ধ্বনি তোলে। দু বোন আশাহত হয়ে চুপ করে হাসে। রাফি আনন্দ নিয়ে পিতলের পেয়ালায় হাত দিয়ে তবলার ধ্বনি তুলে গাইতে থাকে। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো? আমার চোখের পাতা ভারী হয়ে আসে। স্মৃতির ক্ষতরা চাঁদের মতো মাঝে মাঝে উকি দেয়। জোনাকি পোকারা চারপাশ প্রদক্ষিণ করতে থাকে। কতকাল বাদে আনন্দে বাড়ির উঠোনে যেন প্রকৃতিরাও সামিল হচ্ছে। ওদের আনন্দের আসরের দিকে তাকিয়ে চোখ মুছে ফেলি আঁচলে। জুই, জেবা সাথে গান ধরে। পাশের কাঁঠাল বন থেকে ঝিঝি পোকারাও সুর তোলে। রাফি হাসি মুখে বলে ওঠে, মা আপনিও ধরেন, সাথে আমিও কাপা গলায় গান তুলি। খুব জানতে ইচ্ছে করে, মনে মনে ভাবতে থাকি, এমন একটি আনন্দ ঘন আসরেরই স্বপ্ন ছিল কতকাল। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।